আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গী অভিমুখে লাখো মুসল্লির ঢল। ভারতীয় ভিসা পেতে ই টোকেন ব্যবস্থা তুলে নেওয়া হলেও কমেনি দালালদের দৌরাত্ম্য। অভিযোগের তীর পুলিশের দিকে। দুদেশের সম্পর্ক উন্নয়নে আরও দায়িত্বশীল হবার পরামর্শ। বইমেলার আগে সিন্ডিকেটের মাধ্যমে কাগজের দাম বাড়ানোর অভিযোগ ছাপাখানা মালিকদের। বেড়ে যাচ্ছে বইয়ের দাম, ক্ষতির মুখে প্রকাশক ও পাঠক। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। ওয়াশিংটনে লাখ লাখ নারীর প্রতিবাদ সমাবেশ। সংহতি জানিয়ে অন্যান্য দেশেও বিক্ষোভ। এবং বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা। কাল নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে খেলা শুরু। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় টঙ্গীর তুরাগ তীরে চলছে ইবাদত বন্দেগী। তীব্র শীত উপেক্ষা করে দেশি বিদেশি ধর্মপ্রাণ লাখো মুসল্লির জমায়েত ঘটেছে ইজতেমা ময়দানে। ফজরের নামাজের পর থেকেই চলে তাসকিলের পর্ব। এরপর সকাল 7:30 থেকে আম্বায়নের মাধ্যম দিয়ে শুরু হয় আজকের আখেরি মোনাজাতের কার্যক্রম। তাসকিলের পর্ব পরিচালনা করেন তাবলিগের শীর্ষ মুরব্বী দিল্লি থেকে আসা মাওলানা মোহাম্মদ সাদ। উর্দু, হিন্দির পাশাপাশি বাংলায় অনুবাদ করে চলে তাসকিল। গত দুদিন ধরে ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় থাকলেও শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দ্বিতীয় পর্ব দেশের নির্দিষ্ট 16টি জেলার পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন বিশ্বের প্রায় 50টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজ পড়ে এখন আখিরে মোনাজাত হবে। আখিরে মোনাজাতে অংশগ্রহণ করে আমরা বাড়ি ফিরব। দেশ এবং সারা বিশ্বের মুসলিম জাতির কল্যাণের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব মহান রব্বুল আলামিনের কাছে। দেশ ভালোভাবে চলে, দেশের সুখ শান্তি ফিরিয়ে আসে, দেশে উন্নয়ন হয়। আমরা যাতে সবাই মিলে কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা যে সকলেই চলতে পারি। ইমান ও আমলের পথে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবার জন্য দোয়া করে। দর্শক, ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী তাফসির বাবু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যোগ দেব তার সঙ্গে। তাফসির। ইকবাল, এখন থেকে বলা যায় যে আর 1 ঘন্টা পরেই তাবলিগের যে আখেরি মোনাজাত এবারের দ্বিতীয় পর্বের সেটি শুরু হওয়ার কথা এবং সেটি পরিচালনা করবেন যথারীতি দিল্লি থেকে আসা তাবলিগের যে শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ সাদ। তিনি সেটি পরিচালনা করবেন। 2015 সাল থেকে আসলে তিনি তাবলিগের যে আসরগুলো হচ্ছে সেগুলোতে তিনি মোনাজাত পরিচালনা করছেন। আর এখন আসলে চলছে শেষ মুহূর্তে যে হেদায়েতি বয়ান দেয়া হয় সেটি, এবং এই হেদায়েতি বয়ানও আসলে মাওলানা মোহাম্মদ সাদ তিনিই দিচ্ছেন এবং তার সেই বক্তব্যগুলো বাংলায় অনুবাদ করে এখানে যারা মুসল্লি রয়েছে তাদেরকে শোনানো হচ্ছে। এবং আমরা এখান থেকে যতটুকু শুনতে পাচ্ছি যে শিক্ষাগুলো দেয়া হচ্ছে, যে নামাজের যে গুরুত্ব এবং ফজিলত, সেই বিষয়গুলো বারবার করে তিনি বর্ণনা করেছেন। এছাড়া জ্ঞানের গুরুত্ব এবং আল্লাহর যে জিকির, সবসময় যে আল্লাহকে স্মরণ করার মাহাত্ম্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি আবারও এখানে শ্রোতাদের কাছে, মুসল্লিদের কাছে তুলে ধরছেন এবং সহি নিয়তের কথা বলছেন। অর্থাৎ এখান থেকে যে শিক্ষাগুলো তারা পাচ্ছেন সেই শিক্ষাগুলো নিয়ে সবাই যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েন, যার যেখানে সাধ্য আছে সেখানে ছড়িয়ে গিয়ে তাদের ভাষায় দিনের যে দাওয়াত সেটি যেন পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে এবং সেটি যেন একনিষ্ঠতার সাথে করা হয়, সেই শিক্ষাগুলো তিনি শেষবারের মতো এখানে মুসল্লিদের উদ্দেশ্যে পেশ করছেন। তো মূলত তার যে হেদায়েতি বয়ান, এই বয়ানের পরে তিনি এই মোনাজাতটি পরিচালনা করবেন। আর আজকে ফজরের নামাজের পরপরই মূলত ফজরের নামাজের মধ্য দিয়েই শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ফজরের নামাজের পরে আমরা দেখেছি যে তাদের ভাষায় তারা বলছেন যে তাশকিল, এরকম একটি পর্ব, সেটি 1 ঘন্টার মতো হয়েছিল। সেখানে এখানে যে
যেসব মুসল্লি এসেছেন তাদের সকলকে ভাগে ভাগে ভাগ করে হাদিস পড়ানো কিংবা এ ধরনের বিভিন্ন আলোচনা হয়েছে এবং তাশকিরের পরে 1 ঘন্টার একটি আলোচনা হয়েছে, যেটিকে আমরা আমবয়ান বলতে পারি। সেই আমবয়ান করেছেন ওয়াসিফুল ইসলাম নামে কাকরাইল মসজিদের শীর্ষস্থানীয় একজন মুরব্বী। তো মূলত এই যে ইজতেমার আখিরি মোনাজাত, এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে প্যান্ডেলগুলো সাজানো হয়েছে সেগুলো তো একেবারে কানায় কানে পরিপূর্ণ। এর সাথে সাথে এর আশেপাশে যেসব এলাকা রয়েছে সবগুলোতেই কিন্তু স্রোতের মতো মানুষ আসছেন এবং বলা যায় যে কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় প্রত্যেকটি এলাকা রয়েছে। এবং এই টঙ্গীর কাছাকাছি আসতে বনানী কিংবা রেডিসন হোটেলের সামনে থেকে আমরা দেখেছি যে যাত্রীবাহী যেগুলো বাস রয়েছে সেগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকেই পায়ে হেঁটে স্রোতের মতো মানুষজন টঙ্গীর এই ইজতেমার কাছাকাছি আসার চেষ্টা করছেন। এবং যেহেতু আসলে সময় আর বেশিক্ষণ বাকি নেই, তারপরেও তারা হেঁটে হেঁটে যতটুকু কাছে আসা সম্ভব ইজতেমা ময়দানের কাছে এসেই মোনাজাতে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আর এর আগের মোনাজাতে আমরা দেখেছি যে একবারে আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষের যে আসার স্রোত এই ইজতেমামুখী, সেই স্রোত কিন্তু অব্যাহত থাকে এবং যখন মোনাজাত শুরু হয় তখন যারা যে স্থানে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাতেই তারা বসে পড়েন এবং মোনাজাতে অংশ নেন। এবং এখানকার মুসল্লিরা বলছেন যে লাখো মানুষের সাথে মোনাজাতে অংশ নিয়ে তাদের মনের যে আকুতি স্রষ্টার কাছে, সেই আকুতিগুলো তারা স্রষ্টার কাছে পেশ করতে চান, ক্ষমা প্রার্থনা করতে চান এবং স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে চান। তো এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। ইকবাল। দর্শক, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আর কিছুক্ষণ পর শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। এদিকে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিমানবন্দরের ইজতেমা প্রাঙ্গণের আশপাশে বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সেই খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ এবং টঙ্গী স্টেশন রোডে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি যোগ দেব তাদের সঙ্গে। প্রথমে যাব মামুনের কাছে। মামুন, 9টা পর্যন্ত যে পরিমাণ মুসল্লির আগমন ঘটেছিল এই টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে, গত 1 ঘন্টায় তার চেয়ে কয়েক গুণ বেশি মুসল্লির আগমন ঘটেছে। এবং আপনি যদি আপনাকে যদি একটু দেখায় সেই চিত্রটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিভিশনের স্ক্রিনে, যে শুধু মানুষ আর মানুষ। আসলে আপনি জানেন যে আখিরি মোনাজাতের আর খুবই অল্প সময় বাকি রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে 11টার কিছু আগে পরে আখিরি মোনাজাত শুরু হতে যাচ্ছে এবং দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ এই আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এবং এই আখিরি মোনাজাতে অংশ নিতে কিন্তু লাখ লাখ মুসল্লি সমাবেশ হয়েছে। গত 3 দিন এখানে এই টঙ্গীর ইজতেমা প্রাঙ্গণে যারা অবস্থান করেছেন, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ এই টঙ্গী এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে শুধু যে টঙ্গী এলাকায় তা নয়, আমরা দেখেছি প্রথম পর্বের আখিরি মোনাজাতের সময় অনেক দূর দূরান্ত থেকে, এমনকি গাজীপুর পর্যন্ত, এদিকে বিমানবন্দর পার হয়ে ক্যান্টনমেন্ট রেল স্টেশন বা আপনার রেডিসন পর্যন্ত আমরা দেখেছি যে মানুষ ওখানেই দাঁড়িয়ে মোনাজাতে অংশ নিয়েছেন। আসলে অনেকের সাথে কথা হয়েছিল, একটু আগে এক ব্যক্তি বলছিলেন তিনি গত রাত 1টায় এসেছেন এই আখিরি মোনাজাতে অংশ নিতে। আর আমরা একটু আগে স্টেশন থেকে ঘুরে এসেছি, আমরা দেখেছি যে 19টি স্পেশাল ট্রেন চলাচল করছে এবং যার মধ্যে 12টি ট্রেন এই 3 দিনই চলাচল করেছে এবং আজকে শুধু মোনাজাত উপলক্ষে মোনাজাত স্পেশাল ট্রেন চলাচল করছে 7টি। এই 7টির মধ্যে স্পেশাল ট্রেন যে চলাচল করছে প্রত্যেকটি ট্রেনেই আমরা দেখেছি উপচে পড়া মুসল্লি এবং ট্রেনের ছাদে, ট্রেনের ভেতরে কোথাও আসলে তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। যেমন অবস্থা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এখন যে অসংখ্য মুসল্লির উপস্থিতি এখন, এবং যে যেখানে পারছেন সেখানে কিন্তু ইতিমধ্যে বসে গেছেন। এমনকি রাস্তার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের উপরেও অনেকে এখনই জায়গা করে নিয়েছেন, হয়তো পরবর্তীতে জায়গা না পাওয়ার সংখ্যা থেকে। আর একটি বিষয় আপনাকে জানাই যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে শেষ পর্যন্ত সবাই ঝঞ্ঝামুক্তভাবে এই আখিরি মোনাজাতে অংশ নিতে পারেন এবং সবাই কিন্তু সহযোগিতামূলক আচরণের মাধ্যমে মুসল্লিদের সহায়তা করছেন। আর একটা ব্যাপার একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আজ সকালে 6:10-এ ফজরের নামাজের পর কিন্তু এখানে বয়ান শুরু হয়েছিল এবং তারপর কিছুক্ষণ এখনো কিন্তু বয়ান চলছে এবং কিছুক্ষণ পর মাওলানা মোহাম্মদ সাদ আখিরি মোনাজাত পরিচালনা করবেন এবং তারপরই কিন্তু সমাপ্তি ঘটবে 1 বছরের জন্য এই বিশ্ব ইজতেমার। এবং এই শেষ সুযোগটি আসলে কেউ হাতছাড়া করতে চাচ্ছে না বিধায় এই আখিরি মোনাজাতে অংশ নিতে কিন্তু লাখো লাখো মানুষের ঢল নামছে। তো আমার কাছে টঙ্গী এলাকা থেকে এতটুকুই ছিল। আমরা এখন চলে যাব বিমানবন্দরে, সেখানে রয়েছেন সহকর্মী শাফিন জাহিদ।
মাধ্যমে শেষ হতে যাচ্ছে 52তম ইজতেমার দ্বিতীয় পর্ব। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে মুসল্লিদের ঢল, তার চিত্র যদি দেখায় আপনাকে তাহলে একটু দেখেন যে এই ঢল কিন্তু শুরু হয়েছে আজকে ভোররাত থেকে। যদিও ফজরের নামাজের পর থেকে কিন্তু অনেক মুসল্লি কিন্তু আসতে শুরু করেছেন ঢাকা থেকে, এবং ঢাকার ওই প্রান্ত থেকে যারা আছেন তারা কিন্তু সবাই আসতে শুরু করেছেন, এবং সেই চিত্র এখন এমন পরিমাণে ধারণ করেছে যে মানুষের ঢলে রূপান্তরিত হয়েছে। কয়েক লাখ মানুষ হয়তো সেখানে গিয়ে জমায়েত হবেন, এবং শুধুমাত্র তারা এসেছেন আজকে শেষ দিনে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি ইকবাল, সেটা হলো যে এই রাস্তার মধ্যে এখন পর্যন্ত আমি যেখানে অবস্থান করছি অর্থাৎ বিমানবন্দর এলাকাতে, এখান থেকে কিন্তু সব ধরনের যান চলাচলের উপরে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবং সবাই কিন্তু এখান থেকে পায়ে হেঁটে ইজতেমা প্রাঙ্গণ পর্যন্ত যাচ্ছেন। যদিও ইজতেমা প্রাঙ্গণে কানায় কানায় পরিপূর্ণ এখন পর্যন্ত হয়ে গিয়েছে, এখন কিন্তু দেখা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে থেকে বিমানবন্দর এলাকা থেকে একদম আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু মানুষ যে যেখানে পারছে সেখানে কিন্তু বসে পড়ছেন। আর কিছুক্ষণের মধ্যে যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। একটা বিষয় জানিয়ে রাখি ইকবাল আপনাকে যে রাজধানীর কাকুলি এলাকা থেকে কিন্তু মূলত সব ধরনের যান চলাচল নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে। যদিও কিছু বিশেষ ক্ষেত্রে কিছু যানবাহন কিন্তু কাকুলি থেকে এই বিমানবন্দর এলাকা পর্যন্ত আসতে পারছে, কিন্তু বিমানবন্দর থেকে কিন্তু কোনো ধরনের যানবাহনকে কিন্তু ইজতেমা প্রাঙ্গণের অভিমুখে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি যে চিত্র দেখছেন এই চিত্র দেখলে বোঝা যায় যে এরকম মানুষের ঢল কিন্তু এমন ঢল কিন্তু শুরু হয়েছে সকাল থেকে, এবং যেই ঢল কিন্তু চলবে একদম আখিরি মোনাজাতের শেষ মুহূর্ত পর্যন্ত। আপনি দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলতে যাই তাহলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ এখানে অবস্থান করছেন, এবং সেই সাথে কিন্তু সবাইকে চেক করে ঢোকানোর একটি ব্যবস্থা করানো হচ্ছে। তো বলা যায় যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মানুষ যারা হেঁটে ইজতেমা প্রাঙ্গণের অভিমুখের দিকে রওনা হচ্ছেন তারা কিছুটা দুর্ভাগে পড়লেও কিন্তু শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য তারা এখানে আসছেন, এবং সব ধরনের দুর্ভোগ কিংবা যতটুকু কষ্টই হোক না কেন সেই কষ্টটুকু কিন্তু মেনেই তারা হেঁটেই যাচ্ছেন। তো মোটামুটি ইকবাল বলা চলে যে আমার কাছ থেকে বিমানবন্দর এলাকায় এই ছিল সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইকবাল। ধন্যবাদ শাফিন এবং মামুন, আপনাদের ইজতেমা প্রাঙ্গণের আশপাশ এলাকা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন, জাহিদ এবং মামুন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতের জন্য গত মধ্যরাত থেকে কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা, টঙ্গীর মীরের বাজার থেকে টঙ্গী স্টেশন রোড এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। দেখছেন সময় সংবাদ। যখন কোন স্ট্রং টিমের সঙ্গে খেলবি তখন তোরা রূপপুর জুনিয়র ক্রিকেট ক্লাব না, তোরাই বাংলাদেশ। তুই রাফিনা আমাদের সাকিব, তুই মুশফিক, তুই তামিম, আর তুই ক্যাপ্টেন মাশরাফি দ্য ফাইটার। জীবনে হার জিত ভুলে শেষ পর্যন্ত লড়ে যাও, বিজয় আসবেই। রবি। চলে যাব অন্য সংবাদে। ভ্রমণের জন্য ভারতীয় ভিসা পেতে ই টোকেন ব্যবস্থা তুলে দেওয়া হলেও কমেনি দালালদের দৌরাত্ম্য। ভিসা প্রত্যাশীদের অভিযোগ, এ কাজে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা করার কথা থাকলেও পরোক্ষভাবে দালালদের হয়ে কাজ করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য এক্ষেত্রে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। শাফিন জাহিদের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতে ভ্রমণের জন্য প্রয়োজন ভিসা, তাই যথাযথভাবে ফর্ম পূরণ করে পরিচয় গোপন করে রওনা হলাম উত্তরার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। এখানে এসেই পরিচয় হয় রফিক নামের এই লোকের সাথে। ভিসা করতে হলে যা যা প্রয়োজন তার সবকিছুই করে দিবেন। 15,000 টাকার বিনিময়ে এমন চুক্তি হয় তার সাথে। পরিচয় জানানো হলে সটকে পড়ার চেষ্টা করলেও পরে বুক ফুলিয়েই স্বীকার করলেন এমন দালালি ব্যবসা চালিয়ে যাওয়ার কথা। যে কোনো কাজই করতে যান আপনার দালাল ছাড়া কোনো কাজই নেই। আমাদের সাথে পুলিশের সাথে কোনো সংযোগ নেই। সংযোগ এতটুকুই যে আমরা এখানে যারা কাজ করি থানা থেকেও জানে যে আমরা এখানে কয়েকজন কাজ করি, আমরা সকলেই ভালো ছেলে।
এবার আসা যাক এই ভিসা সেন্টারে 2 দিন আগের চিত্রে। পরিচয় গোপন করে তথ্য নিতে আসলে পুলিশের তোপের মুখে পড়তে হয় সময় সংবাদের রিপোর্টারকে। মুঠোফোন কেড়ে নিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকিও দেয়া হয়। পরে ক্যামেরার উপস্থিতিতে পালানোর চেষ্টা চালায় উত্তরা পশ্চিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক। আপনাকে ধাক্কা দিচ্ছেন এবং গালিগালাজ করছেন যে কি করবেন না করবেন, আপনি এই কথা কেন বললেন? ঠিক আছে, তাহলে আপনি কিসের দায়িত্বে গেলেন? আপনি ঠিক আছে, আপনি গায়ে হাত দিলেন কেন? আমি আপনাকে আমার পরিচয় দেওয়ার পরে কেন গায়ে হাত দিলেন? আপনি আমার কোনো খারাপ ব্যবহার ছিল? না না, আপনার কোনো খারাপ ব্যবহার ছিল না। কি দেখছেন বলেন? আমি দেখছি আপনারা ওইখান থেকে ধাক্কায় সরাই দিয়ে পুলিশটাই বিশ্রী ভাষা গালিগালাজ করছে। আমি যখন আমার পরিচয়টা দিলাম তখনও উনি ওনার যেরকম সেরকমই করছে, আগে যেরকম করছিল। পুলিশের উপস্থিতিতেই দালালদের দৌরাত্মে হয়রানির কথা জানালেন ভিসা করতে আসা অনেকেই। এটা তো বিজনেস করছে, ভাড়া নিতে লাগছে। 1000 মানে 2000 চাই, কিরা লাগাই দিব টাকা দিয়া। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে ভারতীয় হাই কমিশন পদ্ধতি সহজ করছে, সেটা এসব হয়রানিতে আবারও কঠিন হয়ে যাচ্ছে। এজন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার কথা জানান তিনি। এই করাপশনটার সাথে এক হয়ে যাচ্ছেন আমাদের ল এনফোর্সিং এজেন্সির সাথে সেই দালাল চক্র। তাহলে এদের সকলের ভেতরে কিন্তু একটা যোগসূত্রতা আছে। আর এইসব করার জন্য কখনো কাকে শাস্তি দেওয়া হয়েছে কিনা, কোনো দালালের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, আমরা কিন্তু এগুলো পাইনি কখনো। একটা ইনভেস্টিগেশন তো হতেই পারে। দালালদের দৌরাত্ম্য কমাতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদনের ক্ষেত্রে ই টোকেন ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি দলের ইচ্ছায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে গুলশান কার্যালয়ে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, খুন, গুম চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেত্রী। আওয়ামী লীগ গিয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, জানেন আপনার কবে কখন তারা এসে বলেছে, তারা কিছু প্রস্তাব দিয়েছে এবং তার সঙ্গে আরো অন্য প্রস্তাবও তারা দিতে পারে যেগুলো প্রকাশ হয়নি। আমাদের কথা সব প্রকাশ হয়নি, লিখিত আমরা কি দিয়েছি। কোন দলের না, তিনি দেশের রাষ্ট্রপতি, তিনি সকলের কাছে সমান হওয়া উচিত। কাজে তিনি সেই জন্যই এমন সব ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি বা নির্বাচন কমিশনটা গঠন করবেন যেখানে সকলের মনে বুঝতে পারে যে রাষ্ট্রপতি সত্যিকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে। উনি যদি সরকারি দলের ইচ্ছা পূরণ করার জন্য যদি কোনো কমিশন গঠন করে দেয়, সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সময় সংবাদ আরো থাকছে। গাছ কাটা এবং অনুপযোগী বিদেশি গাছের কারণে হুমকিতে মধুপুরের বন্যপ্রাণী। খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে মারা ঘটছে দুর্ঘটনা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ক্রাইস্টচার্চ টেস্টের 3য় দিনের খেলা। টানা বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকেল 4টায় মাঠ পর্যবেক্ষণ করে খেলা পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এদিন বাংলাদেশ সময় ভোর 3:30টায় খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই ক্রাইস্টচার্চে ভারী বৃষ্টিপাতের কারণে এক বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে পুরো পিচ কাভার দিয়ে ঢেকে রাখা হয়। এরপর আম্পায়ার ও ম্যাচ রেফারি বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন। তারা জানান, পিচ সহ আউটফিল্ডের পুরোটাই বৃষ্টির পানিতে ভিজে গেছে। এতে 3য় দিনের খেলা শুরু করা সম্ভব নয়। সোমবার 7 উইকেটে 260 রানে 4র্থ দিনের খেলা শুরু করবে নিউজিল্যান্ড। দর্শক, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এই মুহূর্তে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাব তার কাছে। রোজ। ধন্যবাদ ইকবাল আপনাকে। আপনি জানেন গতকালকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর এখনো ক্রাইস্টচার্চের আকাশে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে কিন্তু খেলা আজকের মতো 3য় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এর আগে স্থানীয় সময় বিকেল 4টার সময় আসলে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময় দেওয়া হয় 4টার সময়। 4টার সময় ম্যাচ রেফারি পুরো উইকেট থেকে শুরু করে আউটফিল্ড সব জায়গায় পরিদর্শন করেছেন। আসলে আজকে ক্রিকেট খেলার জন্য উপযোগী না হেগলি ওভাল। আপনি জানেন যে গতকালকে থেকে যখন বৃষ্টি শুরু হয়েছিল সে বৃষ্টি কিন্তু এখনো থামেনি, ঝিরিঝিরি বৃষ্টি এখনো হচ্ছে। আমরা দেখেছি আউটফিল্ড ভিজা আছে, উইকেট পাশাপাশি বোলাররা যেখানে রান আপ নেয় সেটাও কিন্তু কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দল 1টা-1:30টার সময় এসেছিলেন, তারপরে তারা চলে গেছেন। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পুরো টিম আসলে 9টা থেকে আপনার 4টা পর্যন্ত অপেক্ষা করেছেন, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা তারা অপেক্ষা
অপেক্ষা করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরে কিন্তু বাংলাদেশ দল ও টিম হোটেলে ব্যাক করেছে। এর আগে আমি ইকবাল আপনাকে জানিয়ে দিই, কালকে শেষ বিকেলে বাংলাদেশ যেভাবে আসলে ম্যাচে ফিরেছে, বিশেষ করে সাকিবের দুর্দান্ত বোলিং এর কারণে এই যে মুহূর্তটা বাংলাদেশ পেয়েছে টেস্টে, এই মুহূর্তটা আসলে বাংলাদেশের জন্য আজকে খুবই প্রয়োজন ছিল। এই মুহূর্তটাকে পুঁজি করে যে আত্মবিশ্বাসটা পেয়েছিল, সেই আত্মবিশ্বাসটাকে পুঁজি করে হয়তো আজকে ভালো একটা শুরু হতো, দ্বিতীয় ইনিংসে ভালো একটা স্টার্ট করতো বাংলাদেশের ব্যাটসম্যানরা। তো আজকে হয়নি, একটা বিরতি আসলো। সেই জন্য আমরা নুরুল হাসান সোহানকে প্রশ্ন করেছিলাম আসলে যে একটা গ্যাপ চলে আসলো, একটা বিরতি চলে আসলো, চতুর্থ দিনে যদি আবার খেলা শুরু হয় এটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা। তখন তিনি কিন্তু বলেছেন আসলে তারা পেশাদার ক্রিকেটার, ওই মুহূর্তটাকে তারা পুঁজি করে চতুর্থ দিনে মাঠে নামবে এবং যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ডকে ওয়াল আউট করবে। আপনি জানেন নিউজিল্যান্ড কিন্তু এখনো 29 রানে পিছিয়ে এবং বাংলাদেশের দারুণ সুযোগ, এখান থেকে অন্তত 10 থেকে 15টি রান আসলে লিড নেওয়ার দারুণ সুযোগ। যে এরপর কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামবে, আপনি জানেন 2 দিন খেলা বাকি, মানে 180 ওভার খেলা। আপনি যদি পরিষ্কার হিসেব করে ক্রিকেট খেলেন বাকি 2 দিন, 180 ওভার, 2 দলের মোট 23টি উইকেট আছে। যদি আপনি পরিষ্কার হিসেব করে ক্রিকেট খেলেন, এই টেস্টে ড্র অন্যতম একটা অর্জন হবে। আপনি জানেন এর আগে আমরা 3 বার নিউজিল্যান্ডের মাটিতে সফরে এসেছি, বেশিরভাগ টেস্টে কিন্তু আমরা ইনিংস ব্যবধানে মাত্র 2 দিন বা আড়াই দিনে টেস্ট হেরেছি। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। যদি আমরা নিউজিল্যান্ডের মাটিতে, তাও আবার ক্রাইস্টচার্চে, যেখানে কিনা পাকিস্তান কিছুদিন আগে আড়াই দিনে হেরেছে টেস্ট, সেখানে যদি আমরা ড্র করে বাংলাদেশ যদি ড্র করতে পারে সেটাও একটা বড় অর্জন হবে। তবে 180 ওভার 2 দিন বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। যদি ওয়েলিংটনের টেস্টের মতো আবার বড় ভুল হয়, আসলে সমালোচকদের মুখও উস্কে যাবে। তো ইকবাল, এই ছিল আমার কাছে, সর্বশেষ ফিরছে আপনার কাছে। দর্শক, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ক্রাইস্টচার্চ টেস্টের 3য় দিনের খেলা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির। নতুন বছরে ক্যালেন্ডার ও ডায়েরির চাহিদার সঙ্গে বইমেলাকে সামনে রেখে বেড়ে গেছে অফসেট ও আর্ট পেপারের দাম। প্রকাশক ও ছাপাখানা মালিকদের অভিযোগ, প্রতি বছরই বইমেলার আগে একটি সিন্ডিকেট কাগজের দাম বাড়িয়ে দেয়। এতে বেড়ে যায় বই প্রকাশের খরচ। অগ্রিম প্রস্তুতি থাকায় বড় প্রকাশনা সংস্থাগুলো এতে সমস্যায় না পড়লেও বিপাকে ছোট সংস্থাগুলো। এক্ষেত্রে বইয়ের দাম পাঠকের সামর্থ্যের মধ্যে রাখতে ভর্তুকি মূল্যে কাগজ সরবরাহের দাবি লেখক ও প্রকাশকদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। বইমেলাকে সামনে রেখে ডিসেম্বর থেকে শুরু হয় ছাপাখানাগুলোতে ব্যস্ততা। বই প্রকাশের এই ভরা মৌসুমে কোটি কোটি টাকার কাগজের ব্যবসা হয়। প্রকাশকদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে বইমেলার আগে শুধু কাগজ নয়, বেড়ে যায় আনুষঙ্গিক মুদ্রণ সামগ্রীর দাম। তবে এবার একটু আগেভাগে বেড়েছে কাগজের দাম। ছাপাখানা মালিকরা বলছেন, আমদানি কাগজের শুল্ক বেশি থাকায় দেশীয় পেপার মিলগুলো পিক সিজনে কাগজের দাম বাড়ানোর সুযোগ পান। যেটা আগে ছিল 1800 টাকার মতো, সেটা এখন অলরেডি 150 টাকা বেড়ে গেছে। 80 গ্রাম অফসেট, যেটা লোকাল কাগজের মালিক, আমদানিকারক, সরবরাহ করে অনেক রকম একটা চেইন আছে আর কি, এবং এটা প্রত্যেকে একটা জোটবদ্ধ। ইন্টারন্যাশনাল বাজারে পাল্পের দাম বাড়ে না, কোথাও কাগজের দাম বাড়ে। যখনই মৌসুম আসে, কোনো মৌসুম আসে, মৌসুমে ওনারা দাম বাড়ে দেয়। এখন প্রতি টন কাগজে ওনারা 4 থেকে 5 হাজার টাকা মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধিটা আমাদের ছোট ছোট প্রকাশক, নবীন প্রকাশক যারা, তাদের জন্য একটা বোঝা হয়। তবে কাগজ ব্যবসায়ীদের দাবি, দেশি অফসেট পেপারের দাম খুব বেশি বাড়েনি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস মানে প্রিন্টিং এর সিজন থাকে, সেই হিসাবে চাহিদা বাড়ে গেছে। মিলগুলো তো একটু দাম বাড়ছে এবং খুচরা এবং পাইকারি দুইটাতেই সেই হিসাবে যতটুকু বাড়ার কথা ছিল ততটুকু বাড়ে নাই। প্রকাশকদের মতে, শুধু সৃজনশীল বইয়ের জন্য ভর্তুকি মূল্যে কাগজ সরবরাহ করলে কম খরচে বই ছাপানো সম্ভব হতো। সংবাদপত্রে নিউজ প্রিন্ট মানে সাবসিডি মূল্যে নিউজ প্রিন্ট সরবরাহ করা হয়। আমরা যেহেতু জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সাথে জড়িত এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য কাগজে সাবসিডি দেওয়া হোক, এই সাবসিডি দিলে বইয়ের মূল্য হ্রাস পাবে। বইমেলার মৌসুমে প্রায় 2 লাখ টিন কাগজের প্রয়োজন হয়। বর্তমানে প্রতি টন অফসেট পেপার বিক্রি হচ্ছে 82 থেকে 86 হাজার টাকায়। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে 32 জন নিহত, আহত অর্ধশতাধিক, বেশ কয়েকজন আটকে পড়ার আশঙ্কা। সংঘর্ষের জেরে 7 বছর ধরে বন্ধ রয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের 3টি ছাত্রাবাস। বছরের পর বছর জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় ছাত্রাবাসের অনেক অবকাঠামো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন খাতে নতুন বরাদ্দ না পাওয়া পর্যন্ত ছাত্রাবাস খোলা সম্ভব নয়। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
2010 সালের 7 জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে সংঘর্ষের জেরে নিহত হয় ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সহসভাপতি রেজওয়ানুল ইসলাম সানি। এরপর থেকে 7 বছর ধরে বন্ধ আছে পলিটেকনিকের 3টি আবাসিক ছাত্রাবাস। বর্তমানে ছাত্রাবাসগুলোর আশেপাশে ঝোপঝাড় আর বারান্দার গ্রিলে উঠছে লতাপাতা। দেয়াল থেকে পলেস্তার খসে পড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে দ্বিগুণ বা 3 গুণ টাকা খরচ করে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বাইরে। ম্যাচে যদি থাকে কিংবা অন্য কোনো বাসায় 3000-4000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু হোস্টেলে যদি থাকতাম অর্ধেক টাকার মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারতাম। অনেক জঙ্গল টঙ্গল হয়েছে, এগুলো অনেক অপরিষ্কার, ওখানে থাকার অযোগ্য। এই অবস্থায় শিক্ষার্থীদের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তাই দ্রুত ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার দাবি তাদের। থাকলে তো পড়ালেখা অবশ্যই ভালো হতো, স্যাররা সবসময় কাছে থাকতো। সময় মতো ক্যাম্পাসে আসতে পারি না, নিরাপত্তাহীনতার সমস্যা। তবে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান জানান, অবকাঠামোগত উন্নয়নে নতুন বরাদ্দ না পাওয়া পর্যন্ত ছাত্রাবাসগুলো খোলা সম্ভব নয়। প্রায় 20 লক্ষ টাকার মতো আমাদের এটা মেরামত করতে লাগবে। তো ওনারা বলেছেন যে স্যার বরাদ্দ বৃদ্ধি পেলে 16-17 অর্থ বছর তারা কাজ করে দেওয়ার কথা। তো এখন পর্যন্ত কাজ করতে আসেনি বা বরাদ্দ এসেছে কিনা আমরা জানি না। তো এটা যদি মেরামত হয়ে যায় তো আশা করি আমরা এটা খুলে দেওয়ার চেষ্টা করব। 1963 সালে প্রতিষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী প্রায় 4200 আর শহীদ মোনায়েম, শাহ নিয়ামতুল্লাহ এই দুটি ছাত্রাবাসে 200 এবং আক্তারুন্নেসা ছাত্রীনিবাসে 50 জনের আবাসন সুবিধা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্বিচারে গাছ কাটা এবং অনুপযোগী বিদেশি গাছ লাগানোর কারণে তীব্র খাদ্য সংকটে পড়েছে টাঙ্গাইলের মধুপুরের বন্যপ্রাণীরা। খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে নানা দুর্ঘটনায় মারা যাচ্ছে। এতে কমছে বানর, হনুমান সহ বন্যপ্রাণীর সংখ্যাও। বিষয়টি স্বীকার করে বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। রাশেদ খানের ছবি ও কাদির তালুকদারের তথ্যে ডেস্ক রিপোর্ট। মধুপুর বনাঞ্চল দেশের অন্যতম বন্যপ্রাণীর অভয়ারণ্য, অথচ সরকারের নজরদারির মধ্যেও প্রভাবশালীদের সহযোগিতায় নির্বিচারে গাছ কেটে নিচ্ছে বন খিকোরা। দিন দিন শাল, সেগুন ও গজারি গাছের সংখ্যা কমতে থাকলেও বন বিভাগের পক্ষ থেকে লাগানো হচ্ছে বিদেশি গাছের চারা। এতে বন্যপ্রাণীর খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ কারণে খাবারের সন্ধানে প্রতিদিনই বনাঞ্চল সংলগ্ন লোকালয়ে চলে আসছে বানর ও হরিণ সহ বিভিন্ন প্রাণী। স্থানীয়রা জানান, একদল শিকারীর দৌরাত্ম্য এবং বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় প্রতিনিয়ত কমছে তাদের সংখ্যা। ওই বড় বড় গাছ না থাকলে খাওয়ান কইতে যাবো, ওই যে এনকা সকালে তেনে বেয়াবাগ বানর আইয়া পরে যা ভাইয়া। বানরগুলা উপজাতিরা মাঝে মাঝে ধরে খেয়ে ফেলায়, যার জন্য এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাইতেছে। যা কিছু আছে লোকালয়ে চলে যাচ্ছে জনগণের মধ্যে, কারণ তাদের খাদ্য জীবন বাঁচার তাগিদে। সরকার যদি পদক্ষেপ নেয় এটা সম্বন্ধে, তাহলে মনে হয় এই বন এবং এই বনের মধ্যে যত পশু পাখি আছে তাদেরকে রক্ষা করা সম্ভব। এদিকে হরিণ প্রজনন কেন্দ্র সহ বনের প্রাণীদের মাঝে সরকারিভাবে নিয়মিত খাবার দেয়া হচ্ছে, তবে তা প্রাণীর তুলনায় একেবারে সামান্য বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। খাবারের চাহিদা খুবই বেশি, কিন্তু আমাদের সরবরাহ কম। আর যে গাছগুলো থেকে তারা খাবার সংগ্রহ করত, সেই গাছের সংখ্যাও কমে গিয়েছে, যার কারণে প্রাকৃতিকভাবেও এখন আর বন্যপ্রাণী তেমন খাবার পাচ্ছে না। অবশ্য বিদেশি গাছ রোপণ বন্ধ এবং বন্য প্রাণীদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করেছি, যাতে বন্যপ্রাণীদের খাবারের সংস্থান হয় সেই রকমের অথবা সেই প্রজাতির গাছ এখানে বেশি বেশি রোপণ করা হবে এবং খাবারের জন্য যে বরাদ্দর পরিমাণ সেটি যাতে বৃদ্ধি করা হয়। প্রাকৃতিক ও সামাজিক মিলিয়ে মোট 20,000 একর মধুপুর বনাঞ্চলে 17 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও এই বনে 70টি হরিণ, 2000-এরও বেশি বানর ও শতাধিক হনুমান রয়েছে বন বিভাগের তালিকায়। সময় সংবাদ, টাঙ্গাইল। জনবল সংকটে বেহাল হয়ে পড়েছে কুড়িগ্রামের সরকারি চিকিৎসা সেবা। চিকিৎসক, নার্স সহ প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর 350-র মতো পদ শূন্য এখানে। এর মধ্যে চিকিৎসকের পদই শূন্য বেশি। এতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না জেলাবাসী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার প্রায় 21 লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য 350-র বেশি হাসপাতাল, ক্লিনিক, হেলথ সেন্টার, পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক রয়েছে।
এসব প্রতিষ্ঠানে 121টি ডাক্তারের, 89টি নার্সের ও প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর 223টি পদ শূন্য রয়েছে। সে সাথে নানা অব্যবস্থাপনার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে এসে চরম বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগীদের। 11টার সময় আসি কাট করি, দাঁড়িয়ে আছি, এলা ডাক্তার আসেনি। এক্সরে করার জন্য ডাক্তারকে দেখাইলাম, ওনারা বললো যে এখানে এক্সরে মেশিন নষ্ট হচ্ছে, এখানে এক্সরে করা যাবে না। বিভিন্ন দালালেরা এখানে থাকে, হ্যাঁ, রোগী নিয়ে একটু লেট হলে টাইম ধরে যায় অন্যটাই। এখানে আসে যাদের লোক আছে তারাই ট্রিটমেন্ট পাবে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যাওয়ায় অন্তঃবিভাগ, বহির্বিভাগ এবং জরুরি বিভাগে রোগীদের ভিড় কয়েক গুণ বেড়ে গেছে। ফলে স্বল্প সংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মচারী দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে সবাই। রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে পূর্বের চেয়ে দ্বিগুণ রোগীদেরকে সেবা দিতে হচ্ছে এবং আমাদের সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ চিকিৎসকের অর্ধেক পদে খালি রয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই জনবল পূরণ হয়ে যাবে এবং চিকিৎসা সেবা মান আমরা সঠিকভাবে ধরে রাখতে পারবো। এই অবস্থায় জেলা সদর হাসপাতালকে 250 ও 6টি উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। মেহেরপুরে পরিবারের 4 সদস্য ডুফিনি মাস্কুলার ডিস্ট্রফি নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে গৃহকর্তা তাদের মৃত্যু চেয়ে জেলা প্রশাসকের নিকট চিঠি লেখার পর শনিবার বিকেলে তাদের বাড়ি পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সরকারি সহযোগিতার যে বিষয়টি আমি খোঁজখবর নিয়েছি, তার পরিবারকে ইতিমধ্যেই তার যে দুইটা ছেলেই তারা ডিজেবল আছে, তাদেরকে কিন্তু সেই ভাতার আওতায় তারা আছে এবং সরকারিভাবে যে আমাদের যে একটি কমিটি জেলাতে রয়েছে সেখানে আমি ডি স্যারকে বিষয়টা অবগত করছি। আমরা আশা করি যত দ্রুত পারা যায় তার বিষয়টি আমরা যথাযথ ফোরামে তুলে ধরব। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 193তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে শুরু হয়েছে 7 দিনব্যাপী মধুমেলা। গতকাল সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এই মেলার উদ্বোধন করেন। যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে মেলার উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত সাগরদাড়িতে পর্যটকদের আকৃষ্ট করতে 5 তলা বিশিষ্ট একটি ডাক বাংলো স্থাপন সহ মোটেলটি সংস্কার করা হবে। মেলা উপলক্ষে গ্রামীণ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলা শেষ হবে আগামী শুক্রবার। দেশের বাইরের খবর, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার একদিন পরই ওয়াশিংটন ডিসিতে লাখ লাখ নারী অংশগ্রহণে উইমেন্স মার্চ শিরোনামে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বিভিন্ন নারীবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে লিঙ্গ সমতা অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ভারত সহ বেশ কয়েকটি দেশেও ট্রাম্প বিরোধী এই উইমেন্স মার্চ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শিয়াবুদ্দিন কিস্তর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল হিলের দখল নিতে শুরু করে লক্ষ নারী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসা নারী পুরুষের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। ন্যাশনাল মল পর্যন্ত ছেয়ে যায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনে। এ সমাবেশ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের জাঁকজমককেও যেন হার মানায়। বিক্ষোভে অংশ নেন অনেক প্রবাসী বাংলাদেশীও। এ ধরনের আয়োজন ট্রাম্পের জন্য সতর্ক বার্তা বলে হুঁশিয়ার করেন তারা। কালকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, আই এম দ্য প্রেসিডেন্ট ফর দ্য পিপল। সো আজকে আমরা দেখতে পারি লোকজন বলবে, we're also people and you have to listen to us and represent us too. Called the vigilante. It's like vigilante. যখনই ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের কথা শুনলাম তখনই আমি এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই। আমার মনে হয় ট্রাম্পের কথাবার্তায় নারী বৈষম্যের বিষয়টি স্পষ্ট। আমাদের অবশ্যই এর প্রতিবাদ করা উচিত। শুধু এই বিক্ষোভ নয়, ট্রাম্পের সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য বিক্ষোভকারীদের। I see a lot of people from a lot of different places here and everybody's being very good to one another, so I hope that's what will happen in the years to come. ট্রাম্পের বিরুদ্ধে মিলিয়ন ওমেন মার্চে সম্পৃক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 99টি সংগঠন। নারীদের সমতা ও বিভিন্ন অধিকার আদায়ে আরও কিছু সংগঠন পরে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে 32 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হীরাখণ্ড এক্সপ্রেস নামের ট্রেনটি জগদলপুর থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুনেরু স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ভেতরে আরও মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে, যাদের উদ্ধারে চলছে তৎপরতা। এর আগে গত নভেম্বরে কানপুরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে 146 জন নিহত হন। খেলার খবর। ঘরের মাঠ এতিহাদে টটেনহাম হটস্পারের বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। স্পার্সদের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে সিটিজেনরা। ফলে 46 পয়েন্টে টটেনহাম আছে টেবিলের 2 নম্বরে এবং 3 পয়েন্ট কম নিয়ে ম্যান সিটি আছে 5 নম্বরে। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে এদিন আক্রমণ ভাগের তুলনায় দু দলের মনোযোগ বেশি থাকে রক্ষণ ভাগে, তাই তো প্রথমার্ধের পুরোটা সময় থাকে গোলশূন্য। কিন্তু বিরতির পর এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গী অভিমুখে লাখো মুসল্লির ঢল। ভারতীয় ভিসা পেতে ই টোকেন ব্যবস্থা তুলে নেওয়া হলেও কমেনি দালালদের দৌরাত্ম্য। অভিযোগের তীর পুলিশের দিকে। দুদেশের সম্পর্ক উন্নয়নে আরও দায়িত্বশীল হবার পরামর্শ। বইমেলার আগে সিন্ডিকেটের মাধ্যমে কাগজের দাম বাড়ানোর অভিযোগ ছাপাখানা মালিকদের। বেড়ে যাচ্ছে বইয়ের দাম, ক্ষতির মুখে প্রকাশক ও পাঠক। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। ওয়াশিংটনে লাখ লাখ নারীর প্রতিবাদ সমাবেশ। সংহতি জানিয়ে অন্যান্য দেশেও বিক্ষোভ। এবং বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্ট চার্চে বাংলাদেশ ও নিউজিল্যান্ড শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা। কাল নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে খেলা শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর এবং অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।